সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি কোন পথে রাজনীতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত আছেন নূর খান, মানবাধিকার কর্মী। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় দেশ সাম্প্রতিকের কোন পথে রাজনীতি। রাজনীতি নিয়ে কথা বলবো এবং রাজনীতির ঠিক ঠিক এই মুহূর্তে যে রূপটি, সেই রূপটি নিয়ে কথা বলবো। শুরুটাই করতে চাই আমি নূর খান লিটন আপনাকে দিয়ে। জবাবদিহিতার রাজনীতি কিংবা নতুন বন্দোবস্তের রাজনীতি অথবা গঠনমূলক রাজনীতি দেশবাসীকে একটা সঠিক দিক নির্দেশনা দিবে এমনটাই রাজনীতি, প্রত্যাশার রাজনীতি, নতুন ধরনের রাজনীতি, অনেক বিশেষণ আমরা আসলে নির্বাচনের পূর্ব মুহূর্তে শুনেছি যে রাজনীতি এবার বদলে যাচ্ছে এবং রাজনীতি নতুন পথ দেখাবে দেশবাসীকে। আপনার কাছে আপনার বিশ্লেষণটা জানতে চাই। আপনি কোন ধরনের রাজনীতি দেখছেন, কিংবা এখন রাজনীতি ঠিক কোন পথে রয়েছে? দেখেন, 5ই আগস্ট পরবর্তী একটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে মোকাবেলা করে জনগণের যে বিজয়, যে গণ অভ্যুত্থান, সেটার পরবর্তী যে 18 মাসের মাথায় যে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হলো, মানুষের প্রত্যাশা এখানে আকাশচুম্বী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানুষ রাতারাতি একেবারে ধারাবাহিকভাবে একটার পর একটা সমাধান চাচ্ছে। ঠিক একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের দিক যদি আমরা তাকাই, বিশেষ করে মিডল ইস্টের দিক যদি তাকাই, তাহলে দেখব যেখানে নতুন করে এই আমাদের দেশের সরকার গঠন আর যুদ্ধ পরিস্থিতি প্রায় সমসাময়িক সময়ে আমরা দেখতে পাচ্ছি। ফলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যুদ্ধ পরিস্থিতিটা কিন্তু অর্থনীতিতে যেমন আঘাত দেয়, রাজনীতিতেও কিন্তু আঘাত দেয় এবং একটা অস্থিরতার জন্ম দেয়। আপনি যদি সাম্প্রতিককালে খেয়াল করেন যে বাংলাদেশে তেল নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা একদম অস্থিরতার একটা বহিঃপ্রকাশ। আপনি এখন যে কথাটা বলেছেন যে এই নির্বাচনের আগে রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলেছেন, সহনশীল রাজনীতির কথা বলেছেন, জবাবদিহিতার রাজনীতির কথা বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলেছেন, গঠনমূলক রাজনীতির কথা বলেছেন, নতুন পথের সন্ধানের কথা বলেছেন। দেখেন, এই সবগুলোই রাজনীতিবিদরা দীর্ঘদিন এই কথাগুলি বলে আসছেন। এটা নতুন কোনো, এখানে একটি শব্দ আপনি বা একটি সেন্টেন্সও নতুন পাবেন না, সবই পুরানা কথাবার্তা। এবং মানুষ কি চায়, মোটা দাগে যদি বলি, মানুষের ভিতর দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল যে আমি আমার ভোটটা দিব এবং সেই ভোটের মধ্য দিয়ে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করব। এটা ছিল মোটা দাগে বাংলাদেশের মানুষের গত 17-18 বছরের একটা চাওয়া। এই নির্বাচনে আমরা একটা জিনিস দেখেছি, এই নির্বাচনে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাই, সিল মারা বা মারপিট করা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা কিন্তু এবার নির্বাচনে দেখিনি। দুই একটি জায়গায় মারপিটের ঘটনা ঘটলেও খুবই ধর্তব্যের মধ্যে, তেমন কিছু না। কিছু কিছু অভিযোগ বিভিন্ন মহল থেকে এসছে, দুপক্ষেরই কিছু কিছু অভিযোগ আছে, সেটাও আমি খুব গুরুত্ব দিতে চাই না, কারণ এরকম একটা পরিস্থিতিতে যেভাবে নির্বাচনটা হয়েছে এটাকে গ্রহণযোগ্যই বলতে হবে। এবং নির্বাচনের পর সরকার গঠন হলো এবং আমরা দেখলাম নির্বাচনের পর এই প্রথম, মানে সাম্প্রতিককালের ইতিহাসে আমরা যেটা দেখলাম যে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু বিরোধী যে দলগুলো আছে তাদের নেতাদের সাথে কিন্তু নিজে যে মানে উদ্যোগী হয়ে দেখা করেছেন, কথাবার্তা বলেছেন, তাতে কিন্তু আমাদের একটা আশা জাগিয়েছিল যে অন্ততপক্ষে একটা সমঝোতার জায়গা তৈরি হচ্ছে। আশা জাগিয়েছিল কেন বলছেন? জাগিয়েছিল এই কারণে বলছি যে বর্তমান যদি পার্লামেন্টের দিকে তাকাই, যেই ধরনের কথাবার্তা আমরা শুনছি পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে এসে, সেই আমাদের যে আশা, সেই আশার জায়গায়
একটু কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। দুর্বলতা লক্ষ্য করছি। এখানে আপনাকে আমি আটকে দিতে চাই, আবারও এখান থেকেই আপনার সাথে আলোচনা শুরু করব। আমি অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকে যুক্ত করতে চাই আলোচনায়। যেমনটা বলছিলেন নূর খান লিটন, তার সেই আলোচনার রেশ ধরেই যদি বলি যে সম্প্রতি মানে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যে সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন পত্র সেটি বন্টন করা শুরু হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং এখানে বিভিন্ন প্রশ্ন উঠেছে, সেটি হলো যে বিএনপি যে ত্যাগী কিংবা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে সেই নেত্রীদের বাদ দিয়ে আসলে সেখানে এক ধরনের স্বজনপ্রীতি করা হচ্ছে, কিংবা ওই একই ধারাতে মানে দেশের রাজনীতি এগিয়ে যাচ্ছে। সংসদে একেবারে ওই মা বোন খালা খালু এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মতোই এই অভিযোগটা তোলা হয়েছে। বিএনপি কি আসলে ত্যাগীদের মূল্যায়ন করছে বলে আপনার মনে হয়? মানে এই বক্তব্যগুলোর মধ্যে দিয়ে বা এই আচরণগুলোর মধ্য দিয়ে তো তা প্রমাণ হচ্ছে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক। দেখেন, আপনি এ ধরনের অভিযোগ কোথায় পেলেন আমি জানি না। না, আমরা বিভিন্ন মিডিয়াতে না, পাচ্ছি। আমি 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 বলতে দেন আমাকে একটু, তারপরে আপনি বলেন। কারণ বিএনপি সবেমাত্র আজকে বোধহয় শেষ হয়ে গেল, তারা তাদের যে নির্ধারিত 36টি যে আসন ভিত্তিক যে নারী সংসদ সদস্য নির্বাচিত হবেন তার ফর্ম বিক্রি করা শুরু করেছে প্রাথমিকভাবে। ফর্ম আপনিও কিনতে পারেন, আমার স্ত্রীও কিনতে পারেন, ভাইয়ের পরিচিত কেউ কিনতে পারেন, বাড়ি থেকে বাধা নেই। প্রশ্নটা, আপনি এই প্রশ্নটা কখন করবেন? যখন নমিনেশনগুলো দেওয়া হবে তখন। আপনি কি কাউকে বাধা দেবেন? আপনি ত্যাগী না, আপনি ছিলেন না, বা আপনি কতটুকু ত্যাগী, এই বিচারটা করবে কে? তার পার্লামেন্টারি বোর্ড। পার্লামেন্টারি বোর্ড ঠিক করার পরে যখন চূড়ান্তভাবে আমরা জানতে পারবো যে কোন 36 জনকে দেওয়া হলো, তারপরে না এই সমালোচনাটা আসবে। আমরা না মানে কি বলি আর কি, যে সমালোচনার জন্যে সমালোচনা আমরা করি। কথা হচ্ছে, কেউ যদি নমিনেশন পেপার নিতে যান, নির্দিষ্ট ফিস দিয়ে উনি নিচ্ছেন। এখানে তো বিএনপি একবারও বলেনি যে এই নমিনেশন নেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে। বরং তারা বলছেন যে না, যারা আগ্রহী প্রার্থী, যারা বিএনপির আদর্শে বিশ্বাস করে, তারা নির্ধারিত পরিমাণ ফিস দিয়ে একটা ফর্ম তুলতে পারে এবং জমা দিতে পারে। প্রক্রিয়াগতভাবে এটি যাচাই বাছাই হবে এবং তাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন দলের চেয়ারপারসন, তার নেতৃত্বে যে পার্লামেন্টারি বোর্ড আছে, সেই পার্লামেন্টারি বোর্ডেই চূড়ান্তভাবে সিলেকশন করবেন। তার আগে এই ধরনের কথা বলা, এই ধরনের কথা আর আলোচনা করা একেবারেই আমি মনে করি বাহুল্যতা। এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত এই মনে করি কিন্তু না। দলের মধ্যে কি বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা? না, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কেন? কারণ দল তো এটাকে ওপেন রেখেছে। আপনি যদি আগ্রহী হন, তা আপনিও তো আজকে বিকেলে তুলতে পারতেন, দল আপনাকে বাধা দিত না। বরং দল যদি বাধা দিত তাহলে না বিশৃঙ্খলার প্রশ্ন আসলো যে আপনাকে বাধা দিল কেন। আমি বলবো দলের মধ্যে নিশ্চয়ই, আপনি ধরেন যে বিএনপি নির্বাচন করলো, 2 শতাধিক আসনে জিতলো, গত 18টি বৎসর বিএনপি তো নির্বাচন সেই অর্থে করতে পারেনি, করতে দেওয়া হয়নি। তাহলে এই যে একটা জট লাগলো, যদি 18 বছরে 3টা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারতো, তাহলে কিন্তু এই জটটা কিন্তু লাগতো না। কারণ যারা 18তে নির্বাচন, 14তে নির্বাচিত হতো, তাদের কিছু 18তে বাদ যেত, যারা 18তে নির্বাচিত 24-এ কিছু বাদ যেত। এই যে বাদ যাওয়ার যে না যাওয়াটা এবং দীর্ঘ দিন ধরে এই যে নেতৃত্বের সৃষ্টি হওয়া বা নেতৃত্বের বিকাশ হওয়া, তারা এবং পুরাতন এবং নতুন এবং মাঝপথ, এই 3টা গ্রুপ যখন এক হলো, সেটাকেও তো বিএনপি অত্যন্ত সক্ষমতার সাথে, দক্ষতার সাথে মিনিমাইজ করতে পেরেছে। আমি জানি না সর্বশেষ কতটা নারী আসনে ফর্ম উঠেছে। আমি এক্ষেত্রেও মনে করি বিএনপি দক্ষতার সাথে তাদের পার্লামেন্টারি বোর্ডে সামাল দিতে পারবে, কোনো সমস্যা হবে বলে অন্তত আমি মনে করছি না। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন আজ হননি, দলের আদর্শে বিশ্বাস করেন আজ হননি, আগামী দিনে হবেন। অতএব এখানেও দলের ত্যাগ, ডেডিকেশন দেখতে হবে। পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যে আমরা যেন বিগত সংসদে বসে যে সমস্ত শিল্পীরা গান গাইতেন, তারপরে আরো সব কর্মকাণ্ড করতেন,
এরকম কাউকে যেন পার্লামেন্টে কোনো দলই যেন নমিনেশন না দেয়, বরং এমন নারী নেতৃত্বকে যেন নির্বাচিত করেন তারা। এটা আমার প্রত্যাশা একজন শিক্ষক হিসেবে, যে তারা যেন বিকাশমান নারী নেত্রী। এবং এবার নারীরা কিন্তু ছিলেন সবচেয়ে বেশি ভোটার, সম্ভবত 51% নারীরা। সেই 51% নারীর যে অধিকার, তাদের যে যে কি বলবো আমি, যে তাদের মর্যাদার যে জায়গাটুকু সকল ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, পরিবারে, সমাজে, সেটার জন্য যেন তারা গঠনমূলক ডিবেটে অংশগ্রহণ করতে পারেন এবং এটা আদায় করার ক্ষেত্রে যেন ভূমিকা রাখবেন। নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলা বিষয়ে যেন তারা ভূমিকা রাখতে পারেন। এরকম শিক্ষিত নারীরা সংসদে যাবে, বা যারা দীর্ঘদিন রাজপথে সিজন পলিটিশিয়ান, তারা সেখানে যাবেন এবং ভূমিকা রাখবেন। দেখেন আজকে এই নারী নেতৃত্ব আপনি কথা বলছেন, জুলাই সনদের কথা আমাকে ভাই বলছেন, আমরা জুলাই সনদ নিয়ে, উনি বলছেন পার্লামেন্টে যে সমস্ত শব্দ উচ্চারণ হচ্ছে, দেখেন একটি দল জুলাই সনদের জন্য আজকে একেবারে ঘরে বাইরে এক মাঠ গরম করার চেষ্টা করছেন। জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সেই দলটি কেন তাদের পার্লামেন্টারি ইলেকশনে একজন নারীকে নমিনেশন দেননি? এই যে স্ববিরোধিতা, সেই প্রশ্নের উত্তর তো তারা শুরু থেকেই সেই প্রশ্ন দেখেন মানে আমি বিদ্ধ হচ্ছে, তাদের কাছে, তাদেরকে তো আমরা প্রশ্ন করছি, তাদের কাছে আমি প্রশ্নের জবাব চাচ্ছি না। আমি শুধু এইটুকু একজন আলোচক হিসেবে বলছি যে এই যে স্ববিরোধিতাটা রাজনীতিতে, সেই স্ববিরোধিতা থেকে রাজনৈতিক দলগুলো, সেটা যে দলই হোক না কেন, সেখান থেকে ফিরে আসবে এবং তারা অন্তত পার্লামেন্টে, আমি এখন পর্যন্ত আশাবাদী মানুষ আমি মনে করি না যে এই যে উনি যে সব আশা দেখছেন যে একটা সৌহার্দ্যের রাজনীতি, সেই সৌহার্দ্যের রাজনীতি এখনো বিদ্যমান পার্লামেন্টে আছে। এখনো আমরা দেখি সরকারি দল এবং বিরোধী দল। ইচ্ছা করছে অধ্যাপক ডক্টর হাসনাত আলী, সেটি হলো যে যে দলটির কথা বললেন যে একজন নারী প্রার্থীও তারা দিল না, এটি আমরা ধরেই নিয়েছিলাম এবং সেই শুরু থেকে এখন পর্যন্ত তাদেরকে আমরা এই প্রশ্নটি, মূল প্রশ্নই হয়তোবা, প্রথম প্রশ্নই হয়তোবা এটা হয় যে একজন নারী প্রার্থীও কেন আপনাদের দল থেকে মনোনীত হলো না। কিন্তু সবচেয়ে বড় যে দলটি ঠিক এই মুহূর্তে সরকার পরিচালনা করছে, সংসদে প্রতিনিধি হিসেবে আছে, তারাও কিন্তু তাদের শর্ত রক্ষা করেনি। 3 কিন্তু তাদেরই 5% পর্যন্ত যায় নাই। আমি কিন্তু আপনাকে বলছি অথচ যে তাদের এত নারী নেত্রী। আমি বলতে দেন, তাদের নারী নেত্রী, আমি কিন্তু বলছিলাম তারা অন্তত করেছে। তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ না করলেন, শাহাদত বরণ না করলেন, এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তো। আপনি 3টা বলছেন, সেটা কিন্তু 5-এর কাছাকাছি চলে যেত, 4.7 এর মতো চলে যেত। উনি যেহেতু 3টা আসন থেকে নির্বাচন করেছিলেন, সেখান থেকে আপনি 3-এ কমে আসছে, কিন্তু একটি দল তো দেয়নি। আমি সেই ডিবেটে আমি যাই না, আমি শুধু এতটুকু বলি যে সৌহার্দ্যের রাজনীতি হবে, এটা আমি স্বপ্ন দেখতে চাই। কারণ কেন দেখতে চাই? কারণ দেখেন যে আজকে যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন, মূল বিরোধী দল এবং আজকের প্রধানমন্ত্রী সরকারি দল, তাদের এই দুটি দলের উপর দিয়ে সবচেয়ে ঝড়, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা, গ্রেপ্তার, পার্টি অফিস গ্রেপ্তার, সবকিছু তো তাদের উপর দিয়ে গেছে। অতএব তারা কি জানেন না যে এই দুটি দল যদি বিরোধ তৈরি করেন, তৃতীয় পক্ষ আসতে পারে, এবং তৃতীয় পক্ষ যদি আসে, তো এই দুটি দল নতুন করে আবারও এই নির্যাতনের মুখোমুখি হবে এবং নতুন করে তাদেরকে এই রাজনৈতিক ঝঞ্ঝার মোকাবেলা করতে হবে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার এই যে উপনির্বাচনে যিনি রেজাউল করিম বাদশা, যিনি পার্লামেন্ট মেম্বার শপথ দিলেন, তারপরে উনি বলেছেন একটি কথা, যে এখনো ষড়যন্ত্র থেমে থাকেনি, এখনো ষড়যন্ত্র থেমে নেই, অতএব ঐক্যবদ্ধ থাকতে হবে, এই কথাটা উনি বলেছেন। ঐক্যের কথা মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ যিনি, তিনিও বলছেন। আসলে কতটুকু ঐক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটি আপনাদের কাছ থেকে একটু জানবো যে আসলে ঐক্য আছে কিনা। নূর খান লিটন, আপনার কাছে ওই প্রশ্নটি রেখে যেতে চাই। একটা বিরতি সময় হয়ে গেছে, সেটি হলো যে সাংসদদের যে বিহেভিয়ার বা আচরণ, সেটি আসলে আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে, কি প্রমাণ করতে চাচ্ছেন সাংসদরা, কি বলতে চাচ্ছেন? দর্শক, একটা বিরতি নেই, দেশ সম্প্রতিকে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। কোন পথে রাজনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং আমি আলোচনায় ফিরে যেতে চাই। নূর খানের কাছেই আমি শুরুতে যেতে চাই। তিনি একটি প্রসঙ্গে ছিলেন, সেটি হলো যে সাংসদদের যে আচরণ, সেই আচরণ আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে। নবীন প্রবীণের সমন্বয়ে যে সংসদটি এবার গঠিত হয়েছে, সেখান থেকে প্রত্যাশা ছিল অনেক। আপনার বিশ্লেষণ কি বলছে? প্রথম থেকে যে জিনিসটা বলেছি যে 17 বছর অপেক্ষার পর একটা নির্বাচন এবং সরকার গঠন, আমাদের আকাশচুম্বী হচ্ছে আমাদের আশা। আমাদের এটা মনে রাখতে হবে যে
আমাদের আশার সাথে পারিপার্শ্বিকতার একটা ব্যাপার আছে, সেটাকে অ্যাডজাস্ট করেই আমাদেরকে বাস্তবতা নির্ধারণ করতে হবে। পার্লামেন্টে এখন যেভাবে কথাবার্তা হচ্ছে এটি আসলে গণতন্ত্রের মধ্যেই, মানে পার্লামেন্টারিয়ান পলিটিক্সটা এইভাবেই হওয়ার কথা। তবে আরও শানিত যদি আমরা আরও যুক্তিতর্ক আরও সুন্দরভাবে দেখতাম, সেটা আরও আমাদেরকে মানে আশান্বিত করত। এইখানে যে জিনিসটা, মানে একটা জিনিস বলে রাখা ভালো, যেমন আপনি শুরু যেটা করেছিলেন ভাইকে দিয়ে, সেই জায়গাটা আমি একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে এটা ঠিক যে নারী কাদেরকে এমপি বানাবে সেটা তো অবশ্যই একটা প্রসেসের মধ্য দিয়ে বিএনপি ঠিক করবে, কিন্তু ইতিমধ্যে বাইরে অর্থাৎ যারা মনোনয়ন প্রত্যাশী তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেই যেই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং প্রত্যেকে আমিত্বতে ঘুরপাক খাচ্ছেন, আমরাতে আর থাকছেন না। সবাই বলতে চান 17 বছর তিনি জেল খেটেছেন, নির্যাতন হয়েছে ইত্যাদি, কিন্তু একটু যদি বলতো যে আমরা ব্যাপারটা, এবং নিশ্চয়ই বিএনপির নেতৃত্ব যথেষ্ট বিচক্ষণ এবং তারা এই রেকর্ডগুলি নিশ্চয়ই সংরক্ষণ করেন। তারা তাদের মতো করে পার্লামেন্টারিয়ান বোর্ডই হয়তো যথাযথ মানুষকেই মনোনীত করবেন। যদিও এর ভিতরে অনেকেই প্রশ্ন তুলেছেন যে যাদেরকে দেখা যাচ্ছে, যাদের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তারা কারো আত্মীয়, কারো পরিচিত জন ইত্যাদি, কিন্তু দিন শেষে বিএনপি যদি একটা সুষ্ঠু রাজনীতির ধারায় থাকতে চান, ডেমোক্রেসির প্র্যাকটিস যদি করতে চান এবং মানুষকে যদি আশাহত না করতে চান, তাহলে পুরো প্রসেসটাই সঠিকভাবে করেই আসলে তারা নির্ধারণ করবে। এখন আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আমাদের এইবারের যে আন্দোলন, 5ই আগস্টের যে আন্দোলনের বিজয় অর্জন, সেখানে ধরেন একটা দফা ছিল যে স্বৈরাচারের পতন, শেখ হাসিনার পতন, এবং সেটা ঘটে গেছে। ঘটার পরে ক্রিয়াশীল যে রাজনৈতিক শক্তিগুলি, আমি দলও বলছি না, বিভিন্ন গ্রুপ কিন্তু এটার ভিতরে অংশ নিয়েছে এবং এক একটি গ্রুপের এক একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা, চিন্তা, লক্ষ্য আলাদা আলাদা ছিল। ফলে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে 5 তারিখের পর থেকে যদি আপনি তত্ত্বাবধায়ক সময়ের পুরাটাই খেয়াল করেন, তাহলে দেখবেন যে নানান টানাপোড়েন, রাজনীতি অস্থিরতা, এটার একটা বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। কখনো এটাকে বিপ্লব, কখনো এটাকে গণ অভ্যুত্থান, কখনো সাধারণ মানুষের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ, নানাভাবে মূল্যায়ন করতে দেখেছি। এবং সময়ে সময়ে এমন কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যে বিজয়ের পরেই দুটো দিক ছিল। একটা হচ্ছে ধরেন শিক্ষা প্রতিষ্ঠান, সচিবালয়, বিভিন্ন জায়গায় মর্যাদাপূর্ণ জায়গাগুলি বা যে জায়গাগুলি কি পয়েন্ট, সেই জায়গাগুলিতে কে কোন দলের লোক ওখানে দেওয়া যায় সেই চেষ্টাটা, এমনকি এটার থেকে মিডিয়াও বাদ যায়নি। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সচিবালয়ের দিকে তাকান বা বিভিন্ন প্রতিষ্ঠানের দিক তাকান, এটা আমরা দেখেছি। আরেক দিকে দেখেছি হাট, মাঠ, ঘাট, যে যেভাবে পেরেছে এটার একটা দখল। এবং তৃতীয় আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে অনেকের নামে স্বৈরাচারের দোসর বলে মামলা দেওয়া। এবং দেখা গেছে যে ধরেন আমি চিটাগাঁয়ে অবস্থান করি, আমাকে ঢাকার মামলায় দিয়ে দেওয়া হয়েছে। মামলা বাণিজ্য যেটা হয়েছিল, একটা স্বৈরাচারের আমলে যে জিনিসটা দেখেছি যে গায়েবী মামলা, আর এখানে আমরা যেটা দেখছি যে এই ধরনের এত মামলা হয়েছে, মানে মূল জিনিসটা একই রকম, মানুষকে হ্যারাস করা। আর এখানে বাণিজ্যের একটা বিশাল ব্যাপার ছিল এবং কখনো কখনো এই বাণিজ্যের সাথে কিছু দুষ্ট লোক জড়িত হয়েছে, কখনো কখনো রাজনীতিবিদ মানে রাজনৈতিক কর্মীরা যুক্ত হয়েছে, কখনো পুলিশও যুক্ত হয়েছে। এবং এখনো যদি সারা বাংলাদেশে খেয়াল করেন তাহলে দেখবেন যে অনেক ব্যবসায়ী, অনেক পলিটিশিয়ান, অনেক ছাত্রনেতা, অনেকেই এখনো পলাতক জীবনযাপন করছেন। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যেই মামলাটির সাথে একটা মানুষের সংশ্লিষ্টতা থাকার প্রাথমিকভাবে কোনো সন্দেহই নাই, একেবারেই সন্দেহ নাই, অথচ দেখা গেছে যে সেই মানুষটাকেই সেই মামলায় দিয়ে দেওয়া, মানে সাংবাদিকদের নামে হত্যা মামলা এবং হয়েছে। এই শুধু সাংবাদিক না, হ্যাঁ, মানে এমন ঘটনা এটা কল্পনা করা যায় না। এটা যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেছে এটা বলার সুযোগ নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ করেছে। এবং মব সন্ত্রাস বলে একটা নতুন জিনিস আমরা দেখেছি, যেটাকে অনেকেই আন্দোলনের মানে সাথে যুক্ত করার চেষ্টা, মানে বলার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এটা তো তা না। যেমন ধরুন আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমাকে একটা গ্রুপ পছন্দ করে না, রাজনৈতিক গ্রুপও না, ব্যক্তিগত শত্রুতা নিয়ে আছে, আমাকেও স্বৈরাচারের দালাল বলে পিটাইয়া দেওয়ার একটা
ভয়ার্থ পরিবেশ কিন্তু সমাজে আছে। এখন সরকার মাত্র 1-1.5 মাসের মতো হয়েছে সরকার গঠন করেছে, এবং আমরা আশা করব যে এই যে যেই বড় বড় অসুখের যে লক্ষণগুলি বললাম এগুলি নিশ্চয়ই তারা অ্যাড্রেস করবেন, সমাধান করবেন। একটু বলে নিই, সবচেয়ে জরুরি যে জায়গাটায় আমি মানে আমি নিজে খেয়াল করছি সেটা হচ্ছে পুরানা এই যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু আসলে নতুন বন্দোবস্তের রাস্তায় আপনারা কেউই হাঁটছেন না। পুরানা বন্দোবস্তের জায়গায় মানে পুরানাকেই আপনারা আমন্ত্রণ করছেন। তো অন্ততপক্ষে ক্ষমতা মানে আমি রাজনীতিতে যে জিনিসটা 1জন বা 2জন বা 5জন মানুষ সৎ হয়ে আপনি দেশকে মহা উন্নয়নের পথে নিয়ে যাবেন এটার সম্ভাবনা কম। বরং যে জায়গাটা আমাদের জরুরি দরকার সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা প্রতিটি ক্ষেত্রে দেওয়া। এই 3টা জিনিসকে যদি আপনি এনশিওর করার জন্য চেষ্টা করেন তাহলে হয়তো আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো। তা না হলে আমরা এই যে নতুন বন্দোবস্তের কথা বলি, সহনশীল রাজনীতির কথা বলি, গঠনমূলক কথা বলি, নতুন পথের কথা বলি, কথার কথা থেকে যাবে। এবং একটা জিনিস দেখেন, পার্লামেন্ট কিন্তু খুব মানে মোটামুটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু যেই প্রশ্নগুলি চলে আসছে বাইরে সেই প্রশ্নগুলিকে ইগনোর করারও সুযোগ কিন্তু কমে যাচ্ছে। কারণ আমি একটা বিরতিতে যেতে হবে। নূর খান লিটন, অসংখ্য ধন্যবাদ। এই অংশে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি প্রশ্নটি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে এসে করব। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। কোন পথে রাজনীতি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। ফিরতে চাই আলোচনায়, অধ্যাপক ডক্টর হাসনাত আলীর কাছে চলে যেতে চাই এই পর্যায়ের আলোচনায়। তিনি রাজনৈতিক ঐক্যের কথা বলছিলেন। আমি দুটো আসলে মন্তব্য উদ্ধৃত করতে চাই এবং তারপর রাজনৈতিক ঐক্য কতটুকু আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই প্রশ্নটি রাখতে চাই ডক্টর হাসনাত আলী। বিএনপিকে সব আন্দোলনের সুবিধাভোগী উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা সব আন্দোলনের সুবিধা নিয়েছে কিন্তু কোনো গণ আন্দোলনের প্রতিশ্রুতি কখনোই রক্ষা করেনি। তিনি আরো বলছেন, সংস্কারের পথে বিএনপিকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ বলেন, গণ অভ্যুত্থানের 2 বছর পরও সবাই ওই ঐক্যের জায়গায় আছে। বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকে দেশ পুরনো পথের পেছনের দিকে হাঁটছে বলে তিনি মন্তব্য করেছেন। রাজনৈতিক ঐক্য কতটুকু আছে বলে আপনার মনে হচ্ছে, ডক্টর হাসনাত আলী? দেখেন, নাহিদ সাহেব যেটা বলেছেন সেটা তার রাজনৈতিক অপরিপক্কতা থেকে এই কথাটা বলেছেন। দেশ স্বাধীনের পরে জামাতের রাজনীতি নিষিদ্ধ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। অতএব বেনিফিশিয়ারি জামাত, এটা নাহিদ সাহেব জানেন না, কারণ তখন হয়তোবা তার বয়স ছিল না রাজনীতিতে। এবারে যে এই জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবে এই জামাত নামক দলটি নিষিদ্ধ ছিল। অতএব বেনিফিশিয়ারি জামাত, যে জোটের সাথে উনি আছেন, এগুলো উনি ভুলে গেছেন। এগুলো বলতে হয় তাই উনি বলছেন, শুধু বলতে হয় তাই বলছেন, তিক্ততা ছড়াতে হয় তাই তিক্ততা ছড়াচ্ছেন। ইতিহাস থেকে তো আমাদের সব শিক্ষা নিতে হবে। 7ই নভেম্বরের একদলীয় যে বাকশাল, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা শহীদ রাষ্ট্রপতি 5ম সংশোধনীর মাধ্যমে করলেন, জামাত তার সুবিধাভোগী নয়? সুবিধাভোগী তো। তার জোট যার সঙ্গী হয়েছেন তিনি, সেই জামাত সুবিধাভোগী নয়? ওই বাকশাল যদি ফিরে থেকে যদি বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে না দিতেন, তাহলে জামাত নামে কি কোন রাজনীতি বাংলাদেশে থাকতো? এবারের আন্দোলনের পরে যদি জুলাই অভ্যুত্থান না হতো, জামাত নামে কি কোনো রাজনীতি থাকতো দেশে? তাহলে সবচেয়ে বেশি বেনিফিট যারা, তা তো জামাত ইসলামী, বিএনপি না। বিএনপি রাজনীতি কোনোদিনই দেশে নিষিদ্ধ হয়নি, কোনোদিনই নয় জন্মের পর থেকে, বরং একাধিকবার জনগণের রায়ে তারা ক্ষমতায় এসেছে। এগুলো বলতে গেলে, ইতিহাস বলতে গেলে মানুষ বড় আমাকে অন্য কিছু ভাবতে পারে, যে দলীয় কর্মী ভাবতে পারে। বাস্তবতা হলো এরকম। দেখেন, ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমি আপনাকে একটা কথা বলি, কিছুক্ষণ আগে একটা কথা বলেছে, যে যদি কোনো কারণে এই জুলাই আন্দোলনের স্পিরিট যদি ব্যর্থ হয়, রাজনৈতিক দলগুলো যদি মানুষের পালস বুঝতে যদি ব্যর্থ হয়, আর যদি সেই পলায়নকারী শক্তি যদি রাজনীতিতে ফিরে আসে, সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে যে পক্ষটি, সেটা হলো এনসিপি। সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি পড়বে। এই কথাটা এনসিপি মনে রেখে যেন দেশের রাজনীতি, কারণ এনসিপি কে তার রাজনীতিটা ঠিকমতো করতে পারলো না, এমনটা মনে হয়? অবশ্যই করতে পারেনি। তো তাদের যে জনপ্রত্যাশা নিয়ে দলটা গঠিত হয়েছিল, তারা তো একটা একেবারেই এমন একটি দলের লেজুর ভিত্তি তাদেরকে করতে হচ্ছে, যে দলটি
নিয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডে হাজারো প্রশ্ন, হাজারো কথা মানুষের মধ্যে আছে। সেরকম একটি দলের, অথচ তারা তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছিল, মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা তারা বলেছিল, কিন্তু আজ পর্যন্ত কি সেই দলটি মুক্তিযুদ্ধে তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে রাজনীতি করার কোনো কথা কি বলেছে? বলেনি। অতএব এগুলো হলো কথার কথা। আমি একটু ওই প্রসঙ্গ থেকে একটু ফিরে যেতে চাই। ভাই কিছু মামলা মোকদ্দমার কথা বলেছেন, খুবই নিন্দনীয়, কিন্তু ভাইকে আমি শুধু একটা কথা বলতে চাই যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে মাত্র বোধহয় 40 দিন কি কতদিন হবে, এ পর্যন্ত কোনো মামলা, এই জাতীয় মিথ্যা মামলা হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। এরা আমরা আলোচনা করলে মনে হবে যে বিএনপি করেছে। উনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন, আমি ওনাকে মনে করে দিতে চাই, আমি নিজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজশাহীতে ছাত্র পড়াই, কোনো এক শুক্রবারে ছাত্র পড়াই, আমি হত্যা মামলার আসামি। প্রফেসর মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হত্যা মামলার আসামি। প্রফেসর তাজদের মীর এস ইসলাম, হত্যা মামলার আসামি। এটা তো আওয়ামী লীগ শুরু করে দিয়ে গেছে। কোনো মিথ্যা মামলা আমরা প্রত্যাশা করি না, একদমই প্রত্যাশা করি না। বরং আজকে তো বিএনপিকে আমি সাধুবাদ জানাতে চাই, বা আইনাঙ্গনকে সাধুবাদ জানাতে চাই, যে শেরিন শারমিন চৌধুরী যিনি দীর্ঘদিন মানে কোন জায়গায় ছিলেন সেখান থেকে গ্রেপ্তার হলেন, একদিনের মাথায় তিনি জামিন পালেন, মুক্ত হলেন। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, জামিনযোগ্য একটি মানে মামলায় তাকে দিনের পর দিন কারাবাস ভোগ করতে হয়েছে। সেগুলোও তো আমরা জানি, সেগুলোও তো আমাদের ইতিহাস। অতএব সেই জায়গায় থেকে সরকারকে সাধুবাদ দেব তো দিতেই পারি, আমি আইনাঙ্গনকে সাধুবাদ দিতে পারি যে ওরা অন্তত মামলার মেরিট বিবেচনায় অন্তত ওনাকে জামিন দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে যে বেগম খালেদা জিয়ার যেদিন জামিন হয়নি, জামিন দেওয়া হয়নি, বরং নির্জন প্রকোষ্ঠে একটি পরিত্যক্ত ভবনে দিনের পর দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো হয়েছে, সেদিন অনেকেই আমরা কথা বলিনি, অনেকেই কথা বলিনি। এই আইনাঙ্গনের স্বাধীনতা নিয়ে আমরা সেদিন কথা বলিনি, আমরা অনেক কথা বলেছি। অতএব সেদিক থেকে আজকে এই 3 মাস, এই 30 দিন বা 40 দিনের সরকার, আমি তো মনে করি এখানে বলছিলেন যে সিনিয়ররা পার্লামেন্টে কথা বলছে না, জুনিয়ররা অসম্ভব ভালো করছে। আমি অন্তত একজন বলতে পারি, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম বগুড়া বাড়ি, যিনি অসাধারণ পারফরমেন্স করছেন পার্লামেন্টে। আরো নতুন নতুন যারা আছেন তারা ভালো করছেন, সিনিয়ররা নিশ্চয়ই বলবেন শেষের দিকে এসে। আর যে আপনি ডিবেটের কথাটা বলছেন, আপনি যদি বলেন এই ডিবেট না হলে এই সংসদকে আপনি প্রাণবন্ত সংসদ বলবেন কি করে? অতএব প্রাণবন্ত হতে হলে এই যে আইন মন্ত্রীর যে আইনি ব্যাখ্যা বা বিরোধী দলীয় নেতার, মাননীয় বিরোধী দলীয় নেতার যে টিপ্পনী বা ব্যাখ্যা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু সংসদ মানুষ দেখছে, উপভোগ করছে, ছোট ছোট ক্লিপ আসছে, এবং এগুলো আমরা কিন্তু খুব এনজয় করছি। এটাই বোধহয় গণতন্ত্রের বিউটি। এবং দিন শেষে রাজপথে আন্দোলন থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু গাড়িতে যেন একটা ঢিল না পড়ে। রাজপথে আন্দোলন থাকবে, কোনো সমস্যা নেই, আমার রাস্তাঘাটে যেন আপনার আমার চলাচল ব্যাহত না হয়, বরং সমস্ত সংকট সমাধানের কেন্দ্রবিন্দু যেন পার্লামেন্টে হয়। এবং সেই গেস্টার মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন এ পর্যন্ত। অবশ্যই সকল সমস্যার সমাধান, যেগুলো রাজনৈতিক সমাধান কিংবা রাষ্ট্রীয় যে সকল সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলোর সমাধান যেন জাতীয় সংসদেই হয়, সেই প্রত্যাশাটাই আমরা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাসানাত আলী এবং নূর খান লিটন, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।